সিনেমার গল্প ফুটিয়ে তোলেন বিভিন্ন চরিত্ররা, আর সিনেমা তৈরি করেন যারা, তাদের গল্প বলতে আসি আমি রাইমা banglamovies.in-এ। আজ এমন একজনের গল্প বলবো, সময় স্রোতে হয়তো তার নাম ভুলে গেছি আমরা অনেকেই। আজ ম্যাটিনি আইডল রবীন মজুমদারের গল্প। তার আগে banglamovies.in সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, এই গল্প শোনার পর যদি banglamovies.in-কে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আরো কার কার গল্প আপনি শুনতে চান। বাংলা ছবির ইতিহাসে রবীন মজুমদার এক বিখ্যাত নাম। তিনি ছিলেন কাটিহারের রেলকর্মী অমূল্য মজুমদারের ছেলে। ছোট্ট থেকে গলা ছিল ভীষণ সুরেলা, আর যে কোনো গান খুব সহজে তুলে নিতে পারতেন। কম বয়সে রেকর্ড শুনে শুনে কৃষ্ণচন্দ্র দে, শচীন দেব বর্মনের গান শুনতেন, আর সেই গান শুনে বন্ধুদের আড্ডায় অনেক প্রশংসা জুটত। সেই সম্বল করে 12 বছর বয়সে রাজশাহী সঙ্গীত প্রতিযোগিতায় নাহি সূর্য নাহি জ্যোতি গানটা গেয়ে প্রথম পুরস্কার পেয়েছিলেন তিনি। প্রথম হওয়ার খুশিতে বাবা তাকে একটি হারমোনিয়াম উপহার দিয়েছিলেন। পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়তে এসে ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে গানের তালিম পাওয়ার সুযোগ হয়েছিল রবীন মজুমদারের, আর সেখানেই তিনি কাজী নজরুল ইসলামের কয়েকটা গান শিখেছিলেন। আর সেই গান আমূল ঘুরিয়ে দিয়েছিল তার ভাগ্যের চাকাকে। স্কটিশ চার্চ কলেজের সোশ্যালে রবীন মজুমদার গেয়েছিলেন শাওন ও রাতে যদি স্মরণে আসে মোরে। সেদিন দর্শকের আসনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেই সময়ের সিনেমার জগতের তো বটেই, বলা যায় বাস্তবের রাজকুমার প্রমথেশ বড়ুয়া। প্রমথেশ বড়ুয়া সেই সময় নিউ থিয়েটার্সের সঙ্গে সম্পর্ক ছেড়ে কে.এস. দরিয়ানের প্রযোজনায় নতুন ছবি তৈরির পরিকল্পনায় একেবারে মশগুল হয়ে রয়েছেন। কে.এস. দরিয়ানের লেখা গল্প সাপ মুক্তিকে কি করে ছবিতে রূপ দেওয়া যায় সেই চিত্র রূপায়ণের পরিকল্পনা তার মাথায় ঘুরছিল তখন প্রমথেশ বড়ুয়ার। এই যে রবীন মজুমদারের যে স্টেজ ফ্রিনেস, তার যে গান, এই সমস্ত দেখে প্রমথেশ বড়ুয়া সোজা রবীন মজুমদারকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন। অর্থোডক্স ফ্যামিলি, খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন রবীন মজুমদার, কিন্তু তারপরে সেই প্রস্তাব তিনি গ্রহণ করেছিলেন। ফলে বাবার ইচ্ছেতে ইঞ্জিনিয়ার হওয়ার বদলে রবীন মজুমদারকে গিয়ে দাঁড়াতে হলো ক্যামেরা আর মাইক্রোফোনের মুখোমুখি। স্ক্রিন টেস্টের পর হলো সঙ্গীত পরিচালকের কাছে পরীক্ষা দেওয়া। এই সব কিছু পরীক্ষা পাশ করার পর রবীন মজুমদারকে গায়ক নায়ক হিসেবে তৈরি করতে প্রমথেশ বড়ুয়া কোনো কার্পণ্য করেননি এবং সফল হয়েছিল তার উদ্যোগ। সুপারহিট মিউজিক্যাল সাপ মুক্তি প্রথম ছবির থেকেই রবীন মজুমদারের আসন স্থায়ী হয়ে যায় বাংলা সিনেমায় গায়ক নায়ক হিসেবে। পরবর্তীকালে এই সাফল্যের ধারা একেবারে অব্যাহত ছিল এবং আমরা যদি আরো কিছু জায়গায় ফিরে তাকাই তার যে জার্নিটা, তাহলে দেখবো যে অনেক অনেক সিনেমা যেমন তার পপুলার, ঠিক তেমনই অনেক গান আজ পর্যন্ত ভীষণভাবে পপুলার। যেমন গড়মিল ছবিতে প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তর সুরে রবীন মজুমদার গেয়েছিলেন মোর অনেক দিনের আশা, এবং তার সাথে আর একটা গান এই কি গো শেষ দান। এই গানটা তো রবীন মজুমদার বললে এখনো এই গান বহু মানুষ মনে রেখেছেন। রবীন মজুমদারের অভিনয় জীবনকে যদি দেখেন তাহলে গায়ক বা নায়ক দুটো ভূমিকাতেই তাকে ভীষণ সফল হিসেবে আমরা পাই। ম্যাটিনি আইডল রবীন মজুমদার। তবে এর মাঝখানে একটা ছবির কথা না বললেই নয়, অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন, কিন্তু 1949-এ তৈরি হয় কিংবদন্তি হয়ে যাওয়া গানের ছবি কবি, যেখানে দেবকী বসু পরিচালিত ছবিতে তার বিপরীতে অনুভা গুপ্ত, নীলিমা দাস অভিনয় করেছিলেন, আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গান সুর করেছিলেন অনিল বাগচি। এবং এই ছবি এত সফল হয়েছিল যে হিন্দি সিনেমাতেও কিন্তু কবি তৈরি করা হয়েছিল, যদিও সেই ছবিতে কবিয়ালের ভূমিকায় অভিনয় করেছিলেন ভারতভূষণ। যাই হোক, সেটা অন্য গল্প। কিন্তু রবীন মজুমদারের জীবনে অনেক সময় অনেক রকম টানা পড়েন, অনেক রকম উথাল পাতাল গেছে। এবার সেই দিকটায় একটুখানি নজর দিই। রবীন মজুমদার এমন একজন মানুষ যার অভিনয় শুধু মানুষের মন ভরায়নি, তার গানও মন ভরিয়ে দিয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় কবি সিনেমায় তার গান শুনে তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, দ্বিতীয় সায়গাল কণ্ঠকে উপলব্ধি করলাম। তো বড় প্রশংসা ভাবুন। যার গান শুনে এস ডি বর্মনের মতো মানুষও বলেছিলেন, অভিনয় ছেড়ে দিয়ে খালি গান গেয়ে যাও।
কিন্তু যখন খ্যাতির মধ্য গগনে তিনি, সেই সময় কিছুটা নেশা আর কিছুটা বেহিসাবি বা ছেলে মানুষের কারণেই হয়তো বা বেখেয়ালি হওয়ার জন্যই তার জীবনের মোড় ঘুরে গিয়েছিল। পরিপাটি একটা মানুষ হঠাৎ খুব অগোছালো করে ফেলেছিলেন নিজের জীবনটাকে। তার জীবনে আর্থিক অনটনের সময়তে তিনি একটি ছবির চুক্তিপত্রে সই করেন কিছু মানুষকে বিশ্বাস করে। শর্তগুলো পর্যন্ত খতিয়ে দেখেননি যে ঠিক কি ছিল। খুব সামান্য মাসিক টাকার বিনিময়ে তারা তাকে এক্সক্লুসিভ আর্টিস্ট হিসেবে গ্রহণ করেছিল, কিন্তু তিনি খেয়াল করেননি যে তার সেখানে শর্ত ছিল যে চুক্তির মেয়াদকালে অন্য কোনো ছবিতে তিনি সাইন করতে পারবেন না। আর সেই ভুলটাই তিনি করে ফেলেছিলেন এবং তার জন্য তাকে 5 বছর ধরে মামলা লড়ে যেতে হয়েছিল। যদিও মানে যে কটা ছবিতে ততদিনে তিনি সাইন করেছিলেন সব কটা কাজ তার হাত থেকে চলে যায়, কোনো রোজগার ছিল না, প্রচন্ড আর্থিক কষ্ট শুরু হয়। কেস তিনি জিতেছিলেন, কিন্তু ঘটনাচক্রে কোনো ক্ষতিপূরণ তিনি পাননি। এরই মাঝে আরও এক নেশার কবলে তিনি পড়ে যান। হয়তো একেবারে চলচ্চিত্র জগৎ থেকে তিনি হারিয়েই যেতেন, কিন্তু মূল স্রোতে তাকে ফিরে আসার সুযোগ করে দেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। নচিকেতা ঘোষের বাবা সনৎ কুমার ঘোষ, তিনি ডাক্তার ছিলেন এবং তার চিকিৎসায় আর নচিকেতা ঘোষের সেবায় আবার নতুন করে জীবন ফিরে পান রবীন মজুমদার। এবং একদম অকৃতজ্ঞ ছিলেন না মানুষটা, তিনি কখনো বলেননি কত সেবা যত্ন করে নচিকেতা ঘোষ তাকে ফিরিয়ে আনেন। তারপর থেকে সুস্থ হয়ে আবার যখন অভিনয় ফিরে আসেন, সেই সময় রবীন মজুমদার চাইতেন যে তাকে নায়ক হিসেবে যে পরিচালক কাজ করাবেন সেই ছবিতে নচিকেতা ঘোষকে সঙ্গীত পরিচালক হিসেবে নেওয়া হোক। গায়ক নায়ক রবীন মজুমদারকে শেষ আমরা পেয়েছিলাম পর্দায় 1980-তে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশেতে। একটা মাত্র গানের দৃশ্যে অভিনয় তার। রাজ দরবারে তাকে ঠোঁট নাড়তে হয়েছিল কতই রঙ্গ দেখে দুনিয়ায় গানটার সঙ্গে, যেখানে রবীন মজুমদারের সঙ্গে প্লেব্যাক করেছিলেন অমর পাল। কিন্তু সেই যে কবি চরণ দাসের দুটো জলজলে চোখ, তা আমরা আজও ভুলিনি। রবীন মজুমদার এভাবেই হয়তো থেকে যাবেন কিছু মানুষের মনের মধ্যে। banglamovies.in চায় হারিয়ে যাওয়া কিছু চরিত্র, হারিয়ে যাওয়া কিছু মানুষ, যাকে এই প্রজন্ম হয়তো মনে রাখেনি, তাদের অবদানও একটু করে মনে করিয়ে দিতে। হয়তো খুব সামান্য এই প্রচেষ্টা, কিন্তু এর ফলেও কিছু মানুষ যদি মনে করেন এই ব্যক্তিত্বকে, এই অসাধারণ শিল্প প্রতিভাকে, তাহলেই বা আমাদের চেষ্টা কম কি হলো বলুন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।